আমার বন্ধু বান্ধব কারো কাছে আমি লজ্জায় বলি না যে আমি গার্মেন্টসে চাকরি নিছি। রাতের বেলা আমি বাসায় এসে পায়জামা পরে ঘুমাইতাম। কোন সময় ফেরত যেতাম এখান থেকে? না, পায়জামা পরে ঘুমাইতে এই কারণে, পুলিশ এসে যদি আমাকে ডাকে আর আমার লুঙ্গি পরা যদি আমাকে বাইর করে নিয়ে যেতে চায়, আমার পায়জামা পরার সময় না দেয়, এই জন্য পায়জামা পরে ঘুমাইতাম আর পাঞ্জাবি পাশে রাখতাম, যে পুলিশ ধরে নিলে আমি যেতে পারবো। তো ওই দিন রাতে আমার খুব ভয় হয়ে গেল যে 3 দিনের মধ্যে না পারলে তো আমাকে তো পুলিশ তো বুঝেন অস্ত্র পাচ্ছে না। নামাজ পড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি যদি আমাকে অসম্মান করতে চাও তার আগে তুমি আমাকে মৃত্যু দাও। আমার সন্তানদের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমাকে মার দিবে, আমাকে টর্চার করবে, আমি এইটা পারবো না। আল্লাহ, তুমি যদি আমাকে অসম্মান করতে চাও তুমি আমাকে মৃত্যু দাও। যে আমি প্রতি বছরে 20 থেকে 22 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিতাম। 22 লক্ষ টাকা আপনি কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে বলতেছেন। আমি আপনাকে কাগজগুলো দিয়ে যাব। আমি যে অ্যাসেসমেন্ট জমা দিছি ট্যাক্স অফিসে, সেই অ্যাসেসমেন্ট কপি নিয়ে এসেছি আপনার জন্য। জি, আমার নাম আবুল বাশার মাহমুদ, সংক্ষেপে এবি মাহমুদ। এবি মাহমুদ। বয়স কত এখন? এখন 59। শুরু করেন আপনি যেখান থেকে যেভাবে বলতে ইচ্ছে করে। জি, আমার নাম মাহমুদ। আমি আগেই বলেছি আমার বাবা ছিলেন একজন থানা শিক্ষা অফিসার। চাকরির সুবাদে উনি যখন রাজাপুরে ছিলেন তখন আমার জন্ম। আমার বড় ভাই আছেন, উনি আমার চাইতে প্রায় 10 বছরের বড়। ওকে। আর আমার একটা ছোট বোন আছে যে আবার আমার চাইতে প্রায় 10 বছরের ছোট। এরপরে আব্বা বদলি হয়ে চলে গেলেন ভোলায়, লালমোহন চরপেশন। 1970 সালের কথা, তখন আমি ক্লাস 4-এ পড়ি। সারা বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ঝড় হয়ে গেছিল, 70-এর বন্যা। 12ই নভেম্বর ছিল সেদিন, এবং সেদিন রাতে আমি আব্বার সাথে সেহরি খাইতে উঠছি। সেহরি খাইতে উঠলাম, হঠাৎ করে দেখতেছি জানলার পাশ থেকে যে দূর থেকে পানি আসতেছে, সাদা হয়ে, তখন জ্যোৎস্না রাত ছিল, পানি আসতেছে, এবং 1 ঘন্টার ভিতরে পানি আমাদের ঘরের জানলা সমান হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি আমাদের দোতলায় তুলে দিলেন। কাঠের ঘর ছিল, টিনের ঘর, দোতলার উপর উঠলাম। এরপরে শুরু হলো বাতাস, চারিদিকে দেখি ঘর দরজা পড়ে যাচ্ছে। আব্বা তখন করলে একটা কুড়াল দিয়া টিনটাকে খুলে ফেললেন ছাদের, যে পানি যদি আরো উপরে উঠে যায় ততক্ষণ কিন্তু আমার দোতলা সুই হয়ে গেছে পানি। এটা মাত্র 2 ঘন্টার মামলা, মানে 2:30 থেকে 4টার ভিতরে ঘটনা ঘটে গেল। 2 ঘন্টার ভিতরে পানি সুই হয়ে গেছে। তখন রাত, যেহেতু 12ই নভেম্বর, শীতের রাত, কিন্তু তখনও মানে বাতাস বইছে আর ঘর পড়ে যাচ্ছে, মানুষজন ভেসে যাচ্ছে, চিৎকার শুনতে পাচ্ছি চারিদিকে, কলা গাছ নিয়ে মানুষ ভেসে যাচ্ছে চারিদিকে। এমনি করতে করতে সকাল হয়ে গেল। তখন দেখার, যেটা আমার জীবনে দেখতেছি, যে প্রচুর লাশ ভেসে আসতেছে, মানুষের, গরু, ছাগল, ভেড়াই যদিও লাশ ভেসে আসতেছে, এবং লাশ এসে আমাদের ঘরের সাথে আটকে থাকতেছে স্রোতের পানিতে। আব্বা বাঁশ দিয়ে লাশগুলো সরাই দিচ্ছে। এত লাশ, মানে আনবিলিভেবল। তখন ধরেন বেলা 11টা, সাড়ে 11টা বেজে গেল। তখন আমি দেখলাম যে হেলিকপ্টারে করে কি যেন চিঠির মতো ফেলতেছে, কিন্তু আসলে চিঠি ছিল না, ওটা ছিল ছোট্ট ছোট্ট বস্তা। এই বস্তার ভিতরে চিরা, খই, মুড়ি এগুলো ফেলতেছে ওই এলাকায়, কিন্তু তখনও পানিতে ডুবানো। পানি এত স্লো নামতেছিল যে কিছু উঁচু উঁচু জায়গা ছাড়া সব জায়গায় সমস্ত ঘর পানি নিচে। আর বিভিন্ন গণকবর খোঁজা হচ্ছে, আর একটা কবরে 8, 10, 20টা, 25টা লাশ ফেলে দিয়ে আবার মাটি দিয়ে আরেক দিকে যাচ্ছে, মানে ডেইলি লেবার খাসতেছে। বিভীষিকা আস্তে আস্তে কেটে গেল। তখন দেখলাম যে এমন কোনো ফ্যামিলি ওখানে নাই যে ফ্যামিলিতে লোক মারা যায় নাই। 5-এ যখন উঠলাম তখন দেখলাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং হচ্ছে। আর চরপেশনে কিন্তু ভোট হয়েছে অনেক পরে, সারা বাংলাদেশে ভোট হয়ে গেছিল, ওইখানে বন্যা হওয়ার কারণে পরে ভোট হয়েছে। তখন ভোটে আমার মনে আছে, আমাদের তখন এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন গজারিয়া উপজেলার হেডমাস্টার হাই স্কুলের মোতাহার মাস্টার সাহেব। এত মনে আছে আপনার? হ্যাঁ, আমি তো ক্লাস 5-এর টিচারটা আমি মনে করতে পারি না আমাকে কি পড়িয়েছেন। আর আপনি এমপি, মিনিস্টার সব মনে রাখেন। হ্যাঁ, মোতাহার মাস্টার সাহেব ছিলেন, এবং উনি মোতাহার মাস্টার সাহেব এমপি হলেন। এরপরে দেখি যে রাস্তায় মিছিল টিছিল হয়। আমার সেই মিছিলগুলো মনে আছে, যে ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেটা হওয়ার তাই হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন আমাদের চরপেশন বাজারে পাকিস্তানি আর্মিও চলে আসলো। আর আমরা তখন জানতাম পাকিস্তানি আর্মিরা পছন্দ করে টুপি মাথায় দিতে হবে। আমি টুপি মাথায় দিলাম, আর ছোট ছোট নিশান কিনতে পাওয়া যায়, সবুজ নিশান, এটা এই পকেটে লাগালাম, বুক পকেটে লাগাই বাজারে গেলাম দেখতে, পাকিস্তানি আর্মি দেখতে গেলাম। যাই দেখি বাজারে তখন হিন্দু প্রধান এলাকা, কিন্তু চরপেশন তো অনেক হিন্দু আছে, ওদের ঘরটা লুট হয়ে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এর মধ্যে তো দেশ স্বাধীন হয়ে গেল। এরপরে আমি জানুয়ারি মাসে বৃত্তি পরীক্ষা দিতে ভোলায় গেলাম। কিন্তু আব্বা আমাকে আর স্কুলে পাঠাচ্ছে না। আমি 6-এ ভর্তি হওয়ার কথা, আব্বা রিটায়ারমেন্টে চলে গেলেন। আব্বা ছিলাম আমরা শেষ জীবনের সন্তান আমরা, বিকজ আব্বা বিয়ে করছিলেন অনেক দেরি করে। এরপরে আমার পুরো ফ্যামিলি আমার গ্রামের বাড়িতে, যেখানে স্বরূপকাঠি, আকলম, চলে আসলো। আব্বার একটা প্রশাসনিক জটিলতার কারণে পেনশনের টাকাটা হচ্ছিল না। এলপিআর শেষ হয়ে গেছে 1 বছরের ভিতরে, পেনশন হচ্ছে না। কি হলো, আব্বা প্রথমে চাকরি জীবন শুরু করেছিল সিভিল সাপ্লাইতে। সিভিল সাপ্লাই থেকে যখন এডুকেশন ডিপার্টমেন্টে আসে, মাঝখানে তার 8-9 মাসের একটা গ্যাপ ছিল, সার্ভিস গ্যাপ। এই সার্ভিস গ্যাপটা
মানে পারমিশন একমাত্র মিনিস্টার দিতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মানে শিক্ষামন্ত্রী আবুল মনসুর সাহেবের দেওয়ার কথা, অধ্যাপক আবুল মনসুর সাহেব শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষামন্ত্রী সাহেব ঢাকায় এসে তার সাইন নেওয়া তো সহজ কথা না আব্বার জন্য। তো আব্বা করলেন কি, ঢাকায় চলে আসলেন স্কুলে। যাবো কিন্তু যেতে পারতেছি না, বিকজ আমাকে তো বইটই কিনে দেওয়া হচ্ছে না। আমরা অভাবেরটা দেখতে শুরু করলাম, যে আমাদের গ্রামের বাড়িতে সুপারি গাছ, নারকেল গাছ, এটি যে ফসল হয় এটাই বিক্রি করি। আব্বা ঢাকায় এসে পড়ে আছেন। ঢাকায় আমার এক চাচা চাকরি করতেন NSA-তে, ওনার কাছে এসে আব্বা থাকেন এবং ওই প্রতিদিন মন্ত্রণালয়ে যায় দেখা করার জন্য, ওই পেপারটা সাইন করানোর জন্য। হ্যাঁ, এদিকে অনেক মাস হয়ে গেছে, 73 সন শেষ হয়ে গেছে প্রায়। তো আব্বা এবং আমার বড় ভাই দুজনেই ঢাকায় থাকে। বড় ভাই চাকরির খোঁজে, আব্বা পেনশনের কাজে। তখন আবার ওই যে রেশন কার্ডে গম পাওয়া যেত। তো এই গম টম যে তুলবো, সেখানে বিরাট লাইন। সকালে এসে লাইনে দাঁড়াইলে সন্ধ্যার আগে গম ছাড়াইতে পারবো না। এই জন্য রাতে ভাত খেয়ে একটা ছাতি নিয়ে আমি আর আমার এক কাজিন ছিল, এই দুজনে বাজারে এসে ওই রেশনের লাইনের দোকানের সামনে দাঁড়াতাম। এই গমটা ছাড়াইয়া ভাঙ্গাইতাম, ভাঙ্গাইয়া আটা বানাইয়া বাসায় নিয়ে আসতাম। কিন্তু বাসায় আসলে হয়তো কি জানেন, আমার ছোটো বোনটা আবার রুটি খেতে পারতো না, তাকে চাল খাওয়াতে হতো। তো চালও কিনতাম, ধরেন 1 কেজি চাল কিনলে ও 4 দিন খাইতো। আর আপনারা হচ্ছে আমি আর আমার মা রুটি খেতাম, শুকনো মরিচ পোড়াইয়া নারকেল দিয়া বেটে একটা ভর্তা করতাম, ওইটা দিয়া রুটি খেতাম। অথবা গ্রামের শাক, ধরেন ঢেকি শাক, এই জমির আইলে যেগুলো হয়। হ্যাঁ, এক পর্যায়ে আমার আব্বা আর বড় ভাই যেহেতু তারা খুব একটা টাকা পয়সা দিতে পারতেছেন না, লজ্জায় মনে হয় যোগাযোগ করতো না আমাদের সাথে। আর তো ফোনের ব্যাপার ছিল, চিঠি দিতে পারতো হয়তো। তখন বরিশাল থেকে, ঢাকা থেকে ওই অঞ্চলে প্রতিদিন একটা দুটো লঞ্চ যেত, বড় বড় লঞ্চ। কিন্তু ওই লঞ্চে চিঠি দিলে আমরা পেতাম, আমাদের টার্মিনালে দিয়ে গেলে আমরা যে নিয়ে আসতে পারতাম। কিন্তু আব্বা ওইটাও দিতেন না। এক পর্যায়ে মা বললেন, তুই একটা কাজ কর, তুই তোর আব্বার সাথে দেখা করে আস। তা আমি যাব যে ঢাকাতে, টাকাও নাই, ওই নারকেল টারকেল বেশি কিছু টাকা জমাইছি, 10-12 টাকার মতো জমাইছি ঢাকা। তো ভাড়া হলো বরিশাল থেকে ঢাকার ভাড়া হলো 5 টাকা লঞ্চে। তো আমি আবার যেহেতু বাচ্চা, হাফ ভাড়া পাবো, 2.5 টাকা যেতে পারবো, তো আমি নিলাম। এখন বিপত্তি ঘটলো কোথায়, ওই 71 সনের পরে আমাকে আব্বা কোনো জামা টামা বানাই দেয় নাই। এখন তো জামা নাই আমার, বুঝছেন, মানে বাবার সঙ্গে দেখা করতে যাবেন, বাবার সাথে দেখা করতে যাবো। তো এখন জামা নাই। এখন আমার একটা খালাতো ভাই আছে আমার বয়সী, একই বয়সী, ওর কাছে জামা চাইলাম, সে জামা দিল না, বলে না আমার জামা লাগে, দেওয়া যাবে না। এমনকি আমার মা যাইয়া ওর মাকে বললো, আমার খালাকে বললো যে, খালার নাম ধরে বলো, তুমি একটা জামা দাও নান্নু, আমার ডাক নাম নান্নু, ওটা ঢাকা যাবে, ওর আব্বুর কাছে তো জামা নাই, যাবে কি করে, দিল না। তখন আমি শর্টস প্যান্ট বা যে ইংলিশ প্যান্টের মতো পরতাম, ওগুলো ছিঁড়ে না, ওগুলো তো মোটা কাপড়ে ছিল, বুঝছেন। আর ওই স্বাধীনে পরে ওই ন্যায্য মূল্যের দোকান থেকে পাইতাম, একটা কাপড় পিস পাইতাম, 5 টাকা একটা পিস পাইতাম, ওটা দিয়ে 2টা প্যান্ট বানাইছে, লং প্যান্ট না বানাই 2টা শর্টস প্যান্ট। ওটা তো আর ছিঁড়ে না, ওটা 4-5 বছর পরা যায়, ওইটা আছে। তো ওইটা পরলাম, আর একটা চাদর গায়ে দিলাম, চাদর গায়ে দিয়া, প্যান্টের সাথে চাদর, হ্যাঁ, কারণ আমার তো গেঞ্জিও নাই, জামা নাই, আমি কি গায়ে দিয়ে আসবো। তখন মনে করেন এই গরম, মানে বর্ষাকাল কিন্তু গরম, প্রচণ্ড গরম, কিন্তু এই যে বেডশিটের চাদরটা বেশি থাকে না, বা শীতকালের চাদর, ওই একটা চাদর গায়ে দিয়া ওইটা পরে আমি লঞ্চে উঠলাম, আর ঢাকা আসতেছি। আম্মা 2টা রুটি বানাই দিল আমাকে, রাতেরবেলা লঞ্চের ছাদে বসে ওই রুটি খাইলাম। তো টিটিয়া কেরানি আসলো ভাড়া নিতে, তা আমি বললাম যে আমার কাছে 5 টাকা আছে, আমি তো হাফ ভাড়া পাবো। তুমি খুব ভালো মানুষ, আপনি জানতেন বাবা কোথায় থাকে ঢাকাতে? ঢাকায় আমি জানি সদরঘাটে পাটুয়াটুলি নামে মসজিদ আছে, সেই মসজিদের পাশে মেসে আমার চাচা থাকে, তার কাছে আব্বা থাকে। তা আমি ভোরবেলা সদরঘাটে এসে নামলাম, নেমে হেঁটে হেঁটে যে জিজ্ঞেস করলাম, ভাই পাটুয়াটুলি মসজিদ কোনটা, দেখাই দিল। আসলে সদরঘাটে খুব কাছেই কিন্তু পাটুয়াটুলি মসজিদে গেলাম। তখন তো মানে ধরেন ফজর নামাজ পড়ে সবাই চলে গেছে। তা আমি যে সিঁড়ি দিয়ে উঠলাম, যখন উপরে উঠলাম একদম ছাদে যেয়ে দেখি কয়েকটা রুমের মতো আছে, কিন্তু ওদিক দিয়ে যাওয়া যায় না, ওইটা আরেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তা আমি এখানে জিজ্ঞেস করলাম, এইখানে কি কাজী আব্দুল লতিফ সাহেব থাকে, মানে আমার চাচার নাম বললেন, যে হ্যাঁ উনি তো থাকে, বাবা তোমাকে ঘুরে আসতে হবে, নিচ থেকে উঠে আর একটা সিঁড়ি দিয়ে আসতে হবে। তা আমি নেমে আবার আরেকটা সিঁড়ি দিলাম, আমার চাচা ততক্ষণে অফিসে চলে গেছে। তো যে রুমের ভিতরে আব্বাকে পেলাম, আর বড় ভাই থাকে তো অন্য জায়গায়, জুরাইনে থাকে মনে হয়। তো আমি আব্বা তো দেখে হতা, মানে ইয়ে হয়েছে যে আমি ঢাকায় আসছি। তো সকালবেলা ওই পান্তা ভাত ছিল, চাচার অফিসে চলে গেছে, পান্তা ভাত দিল খাইতে, আমাকে সবজি দিল, এটা খেলাম। আব্বার কাছে এমন টাকা নাই যে আমাকে বাজার থেকে একটা পরোটা খাওয়াবে। পরের দিন সকালবেলা আব্বার সাথে আবার বের হলাম, ওই চাচা সহ আসলাম সচিবালয়ের পাশে
ওইখানে ওই যে একটা মুসলিম সুইট মিট নামে একটা ঘর আছে, ওটা এখনও কিন্তু ওইরকম ঘর কয়েকটা আছে মুসলিম সুইট মিট নামে। ওইখানে আমার চাচা বসাই দিলেন, আর হালুয়া দিলেন আর রুটি পরোটা দিলেন, 2টা পরোটা আর একটু হালুয়া দিলেন। খেলাম, খেয়ে আব্বার সাথে সচিবালয় গেটে গেলাম, সচিবালয়ের সাথে আব্বার সাথে ঢুকলাম। এখন যাই দেখি যে সচিবালয়ের ভিতরে লেখা আছে আবুল মনসুর আহমেদ। আব্বা যে বাইরে বসে আছে, কিন্তু আব্বাকে তো ভিতরে মন্ত্রী সাহেব তো ঢুকতেও দেয় না। তো অনেকবারই গেছে জীবনে, হয়তো ওই চাদর পরেই আব্বার সাথে গেলাম। ওটা পরে সচিবালয়, ওই চাদর পরে সচিবালয়ে গেলাম। যেহেতু আমার চাচা ওই এনএসআইতে চাকরি করে, উনি গেটে পুলিশ দিয়ে ঢুকাই দিলেন, আব্বাকে বলে দিলেন পরে আব্বা, আর আমি চলে গেলাম, কিন্তু ওই চাদরে গায়ে দেওয়া। এখন খুব গরম লাগতেছে, ঢাকায় তো গ্রামের চেয়ে গরম বেশি, গরমে আমি একদম ঘেমে গেছি, ঘেমে ঘাম টপ টপ করে পড়ছে চাদরের ভিতরে, খুলতে তো পারতেছেন না, কিন্তু খুলতে খালি গায়ে হয়ে যাব, খুলতে পারতেছি না। দুপুরে আব্বা ওই বের হইয়া ওই 1 পোয়া চাল কিনলেন, 1 পোয়া চাল কিনে ওইখানে নিয়ে আমাকে ভাত রান্না করে দিলেন। পরের দিন আমার বড় ভাই আসলো দেখা করতে, মানে সে তো আর জানে না, আর আব্বার সাথে দেখা করছে যে আমিও আসছি। তো আব্বা বললো যে মজনু, আমার বড় ভাইয়ের নাম মজনু, আমার নাম নানু, মজনু ওকে কি একটা জামা কিনে দেওয়া যায়? দাদা বললো আমার কাছে তো টাকা নাই। সে আমাকে একটা গেঞ্জি কিনে দিল, স্যান্ডো গেঞ্জি। কিন্তু আমি তো মনে করছি ঢাকা আসছি, বলতে আমরা নিচে যেটা পরে, এই যে শার্টের নিচেটা পরি, মানে স্লিভলেস, হ্যাঁ এই গেঞ্জি। তো এখন ওই চাদরের যন্ত্রণা থেকে বাঁচলাম, গেঞ্জি পরে হাঁটা যায়, কিন্তু ওটা তো বাজারে যাওয়া যায় না ওইটা পরে। বাট ওইটা পরলাম, মনে খুব দুঃখ যে ঢাকায় আসলে তো জামা পাবো, সব কিছু পাবো। 2 দিন হয়ে গেল, আব্বা আর ভাই মিলে 1-2 কেজি চিনি আর 7-8 কেজি গম একটা ব্যাগে করে দিয়ে দিল। আমি যে আবার লঞ্চে উঠলাম। আমার এই হলো আমার ঢাকা দেখা, আমার জীবনে প্রথম ঢাকা আসলাম জামা ছাড়া, চাদর পরে আসলাম। ফিরে গেলাম, যাওয়ার পরে মা খুব কান্না করলো। আমি ভাবছি তোর বাবা তোকে একটা জামা কিনে দেবে। আমি মা, বাবার তো টাকা নাই, তুমি জানো না আমি যেদিন গেছি সেদিন পান্তা ভাত খেয়েছি আমি। আমাকে 1 পোয়া চাল কিনে এনে আব্বা রান্না করে খাওয়াইছে, আলু ভর্তা দিয়ে খাওয়াইছে। রাতে চাচা এসে রান্না করছে ম্যাচে, সেই ম্যাচে খাইছি। আব্বার কাজটা কি ছিল ওখানে? বারবার ওই কাগজটা নিয়ে মন্ত্রী মন্ত্রীর কাছে যাওয়া, এইটাই কয়েকদিন শুধু ঢুকতে পারবে ওই, হ্যাঁ, কিন্তু যায়, কিন্তু মন্ত্রী সাহেব দেখাও করতে পারে না, অথবা দেখা করলেও সাইন হয় না, কি হয় না, মানে ওখানে তো আবার নিচ থেকে উপর, উপর থেকে নিচে, এটা এখন বুঝি, তখন তো আর বুঝি নাই একদিন কেন লাগে। হ্যাঁ, আর আব্বা তো পাকিস্তান আমলের অলমোস্ট রিটায়ার্ড, শেষ মুহূর্তে আইসা রিটায়ার্ড, আরেক জটিলতা, তার বেতন তো কম। এর থেকে যদি আগের 7-8 বছর বাদ হয়ে যায়, তাহলে তো আব্বা পেনশনের টাকা পাবে কম। আব্বা এই জন্য চেষ্টা করছে যত কষ্টই হোক ওই 9 মাসের যে গ্যাপটাকে মন্ত্রী সাইন করে দিলে তো 2টা মিলে একত্রে পেনশন হবে। আমি বাড়িতে গেলাম, আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, আমি ক্লাস 8-এর মানে বই কিনলাম, কিন্তু স্কুলে যেতে পারতেছি না, আর বাসায় বসে বসে লেখাপড়া করি। 6-এ তো স্কুলেই যাই নাই, 7-এ পড়ছি 6 মাস। এখন পাশের বাড়িতে আমার এক চাচাতো ফুফু হয়, তার এক মেয়ে ছিল হাসি, সে এখন অ্যালজাবরা 5-এ প্রথম বীজগণিত, 7-এ বীজগণিত শুরু হয়। আমার ফুফু মনে করতে ও তো 8-এ পড়ে, ও তো অ্যালজাবরা পারার কথা, আমাকে বললো যে তুই একটু হাসিকে দেখাই দিবি। এখন বুঝেন আমি 7-এ মাত্র 6 মাস ক্লাস করছি, এইটা তো ঘরে বসা। আমি সাহস করলাম, হ্যাঁ ফুফু আমি পারবো। আমি যে ওকে পড়ানো শুরু করলাম, এই পাটিগণিত, বীজগণিত করতে করতে না আমার ভিতরে সাহস নেই, আমি তো পারি। আমার 2-3টা টিউশনি জোগাড় হয়ে গেল, কেউ দেয় 5 টাকা, কেউ দেয় 7 টাকা। 1 মাস পরে এটা 5 টাকা দেয়। 76-এ জানুয়ারিতে আমি স্কুলে যাব। এদিকে আব্বা 75-এর মাঝামাঝি ফিরে আসলেন, কাজ হয়ে গেল। যে টাকা তুললেন, অনেক ধার ধানা ছিল আব্বার, মানে এই যে এত 1-2 বছর কোনো ছিল না, আর তেমন একটা টাকাও পায় নাই। টাকা যা পাইছে তা দিয়ে আমাদের সংসার মোটামুটি চলতেছে। আব্বা স্কুলের কিছু কিছু টাকা দিলেন আমাকে, জামা বানাই দিলেন, লুঙ্গি কিনে দিলেন। আমি স্কুলে যাওয়া শুরু করলাম। আব্বা স্বরূপকাঠি শহরে তখন একটা ছোট্ট ফার্মেসি দিয়ে বসলেন, যেটা সেই আমলের লোকেরা করতো, একটু ইজ্জতপূর্ণ ব্যবসা হিসাবে দেখতো আব্বা, যে এটা একটা সম্মানজনক ব্যবসা। আব্বা তখন একটা ফার্মেসি দিলেন আর এক ভদ্রলোকের সাথে শেয়ারে। আমার বড় ভাইয়ের কিন্তু আর চাকরি হলো না। উনি 76-এর শেষ দিকে আবার ফিরে আসলেন বাড়িতে, এসে আব্বার সাথে দোকানে বসা শুরু করলেন। এক পর্যায়ে আব্বার যে পার্টনার ছিলেন কাকু বললেন যে ভাই, আপনার ছেলে তো জুয়ান মানুষ আছে, ও তো ভালো বুঝিটোতে, ওই থাকুক দোকানে, আপনার আসা দরকার নেই, আপনি রেস্ট করেন। আব্বা বাড়ি থেকে চলে গেল, ফুললি রিটায়ারমেন্টে আব্বা গেলেন। আব্বার ইনকাম আর কিছুই রইল না। আবার পেনশনের টাকা দিয়ে ওই দোকানে ফার্মেসিতে যে টাকা ইনভেস্ট করেছিলেন, বড় ভাই ওটা দেখতে শুরু করলেন। 77-এ আমার বড় ভাই আবার
মাশাআল্লাহ উনি বিয়ে করলেন। বাজার যেটা হয় প্রতিদিনকার বাজার প্রতিদিনই করে উনি, চাল ডাল প্রতিদিনই কিনতে হয়। আমাকে আবার সকালবেলা যাইয়া বাজার এনে বাসায় রেখে স্কুলে যাইতে হয়। বড় ভাই কিন্তু আলাদা হয়ে গেল। আব্বা ওই পেনশনে যে প্রতি মাসে টাকা পায় ওই টাকা দিয়েই আব্বার সংসার চলে। আমি তখন চিন্তা করলাম যে আমি এসএসসিটা পাশ করে কি পড়বো, পলিটেকনিকে পড়বো। কারণ পলিটেকনিকে পড়লে 3 বছর পড়লেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করা যায় এবং চাকরি হয়ে যায়। তখন আমি বরিশালে যেয়ে আব্বার জীবনের শেষ ইনকাম থেকে আব্বা আমাকে একটা ওই পলিটেকনিক ভর্তি হওয়ার গাইড কিনে দিল 20 টাকা দিয়ে। এখন বরিশালে তো আমাকে থাকতে হবে, আমার তো বোর্ডিংয়ে রেখে বা হোস্টেলে রেখে তো আব্বা পড়াতে পারবে না, ওইটা টাকা আমার কাছে নাই। ফুড ইন্সপেক্টর ওসিলিস ডিআই বলে বা ফুড ইন্সপেক্টর ছিলেন উনি, তখন বরিশালে চাকরি করে। তো ওনার ছেলে মেয়েকে আমি পড়াতাম। আচ্ছা, উনি বলেন যে হ্যাঁ নানু তুমি বরিশালে আসো, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেবো। তো উনি ওনার এক কলিগকে বলে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। আমি ওখানে থাকি, কিন্তু আমার তো চলতে টাকা লাগে। পলিটেকনিক নিয়ে আমার ক্লাস শুরু হয় সকাল 7:30 থেকে 2টা পর্যন্ত ক্লাস চলে। বিকালে একটু ফ্রি সময় পাই, আমি একটা টিউশনি নিয়ে নিলাম। অ্যামাউন্টটাও বেড়ে গেল, ভালোভাবে আমি চলতে পারলাম, পয়সা থেকেও যায় আমার কাছে। আমি সেকেন্ড ইয়ার শেষ করলাম, পরিচয় ঘটলো বরিশাল নার্সিং ইনস্টিটিউটের একজনের সাথে। উনি তখন বরিশাল নার্সিংয়ে সেকেন্ড ইয়ারে পড়ে। প্রেম হলো। আমি 1983-র 13ই নভেম্বর থার্ড ইয়ার পড়া অবস্থায় বিয়ে করে ফেললাম ওনাকে। আর যেহেতু সে নার্সিংয়ে পড়ে এটা ডিক্লেয়ার দেওয়া যাবে না, ডিক্লেয়ার দিলে তাকে নার্সিং থেকে বের করে দেবে, কারণ বিবাহিত মেয়েরা নার্সিং পড়তে পারেন না। তখন আমাকে বাধ্য হয়েই বিয়ে করে, আমি কাজীর অফিসে বিয়ে করে কাবিন টাবিন করে গোপনে রেখে দিচ্ছি। ক্লাসমেটরা যাদের সাথে আমি স্কুল লেভেলে পড়তাম তাদেরই একটা ক্লাসমেট তখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে। ও হলো জহুরুল হলের স্টেশন বিল্ডিংয়ের 19 নম্বর রুমে থাকে। এসে আমি একটা বিছনা বালিশ একটা ব্যাগ এটা নিয়ে ওর কাছে রাখলাম। তো ওরা খাটে ঘুমায় আর রাতের বেলা আমি তোষক বের করে ফ্লোরে ঘুমাই। তো এখন চাকরি খুঁজতেছি, এমন করতে করতে চাকরিও পাচ্ছি না, টাকাও কমে গেছে, বিয়ে শাদিও করেছি। তো তার সাথে ফোনে কথা হয়। এমনও দিন গেল যে আসেই মাত্র 5 টাকা, এটা দিয়ে আমার খেতে হবে। ভাড়া তো সব জায়গায় 8 আনা দিয়ে চলে যায়। ধরুন মনে করেন টিএসসি থেকে চললে ওই গুলশানে 1 নম্বর 2 নম্বর অনেক বড় বড় বাস, 6 নম্বর বাস বলতে গেলে ভাড়া 8 আনা। তো ওইখানে দিয়ে ঢাকা শহরে কিন্তু ঘোরা যায়। আবার আমার সাথে না দিয়া বলতাম যে এই ভাড়া তো দিছি তোমাকে, তো আমার কাছে নাই তো টাকা, আমি দিব কোত্থেকে। এক পর্যায়ে দেখলাম যে শান্তিনগরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন লোক নেওয়া হবে। তা আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ওখানে চাকরি আছে কি নাই তাও জানি না, গার্মেন্টসে কী কাজ তাও জানি না। আমি অ্যাপ্লিকেশন করলাম, তারা ইন্টারভিউতে ডাকলো, আমি গেলাম। ওখানে 2 ভাই ইন্টারভিউ নিলেন। বড় ভাই ছোট ভাইকে বলতেছিলেন আলমগীর নিয়ে নাও, ইঞ্জিনিয়ার মানুষ তো কোনো না কোনো কাজে খাটাতে পারবা। ওনারা ভাবতেছিল যে গার্মেন্টস মেশিন টেশিন আসবে, আমি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি মনে হয় মেশিন টেশিন সারবো আর কি। আমার জীবনে ওই মেশিন দেখি নাই। ওই যে প্যাডেল মেশিন যে সেলাই করে এটা তো গ্রামে দেখছি সব টেলারের কাছেই আছে, কিন্তু গার্মেন্টসে যে মেশিন আসে এগুলো তো আসে তখন জাপান থেকে আসে। গার্মেন্টসে যখন মেশিনপত্র আসলো আমরা দেখে তো আমি তো ওই মেশিনের চেহারাই দেখিনি। আমার পলিটেকনিকে যখন আমাদের মেশিন শপে কাজ করছি সেখানে লেদ মিলিং শ্যাপার এই জাতীয় মেশিন ছিল, লেদ মেশিন মিলিং মেশিন শ্যাপার মেশিন যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে লাগে মেকানিক্যালে, ওইগুলো দেখছি, কিন্তু গার্মেন্টসের তো কোনো দেখি নাই। গার্মেন্টস চালু হয়ে গেল। দেশ গার্মেন্টস থেকে একজন ভদ্রলোক আসলেন, মানে দেশ গার্মেন্টসে উনি চাকরি করতেন, উনি এই গার্মেন্টসের পিএম হয়ে আসলেন। মানে দেশ গার্মেন্টসে হয়ে উনি কোরিয়াতে ট্রেনিংও করে আসছিলেন। এখন কিন্তু ঢাকাতে উনি পরবর্তীতে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, এখন এমডি ম্যানেজিং ডিরেক্টর আছেন। উনি তখন ওই আমার যে ফ্যাক্টরিতে চাকরি নিলাম এই ফ্যাক্টরির পিএম। হোটেল সোনারগাঁয়ে দেউ কর্পোরেশনের একটা অফিস ছিল, ওনারা ওখানে প্যাটার্ন বানানো শিখাবে, গার্মেন্টসের প্যাটার্ন কেমনে বানায়। তো আমাকে বললো যে তুমি কি এটা শিখবা নাকি? আমি হ্যাঁ আমি শিখতে পারি, কারণ আমি জানি আমাদের তো ড্রয়িং ট্রেন করতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করতে সেট স্কোয়ার থাকে, ড্রয়িং ট্রেন করতে হয়, তো প্যাটার্ন তো ওইভাবেই মনে হয় করতে হয়। আমি গেলাম ওখানে, বিকেলবেলা ওইখানে শিখি আর সারাদিন সকালে থাকি। আমি আসলে কোনো কাজ জানি না গার্মেন্টসের, সব গার্মেন্টসের লোক হেল্পার ঢুকায়, 300 টাকা বেতনে ঢুকায়, ওই কাজটা শিখে মেশিন চালানো শিখে, এইভাবে করতে করতে 15 দিন 1 মাস চলে গেছে। তো আমি খুব ভোরে 8টায় চলে আসি, 8টায় এসে অফিসে ঢুকি, আবার সন্ধ্যা 6টা 7টার সময় যাই। এখন আমি ওই হলে মেসে আর খাবার দিনে দুপুরের খাবারের অর্ডার রাখি, ওখানে তো খাইলে বিল দিতে হবে খামাখা, শুধু রাতের অর্ডার দিই। আমার বন্ধু বান্ধব কারোর কাছে আমি লজ্জায় বলি না যে আমি গার্মেন্টসে চাকরি নিছি। আস্তে 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 আমাকে তারা অফিসিয়াল জবে নিয়ে আসলো।
প্যাটার্ন করা শিখে গেলাম। তারপরে ফ্লোরে যেয়ে দেখি যে কোয়ালিটি দেখতে হবে গার্মেন্টসের, কেমনি বানানোর পরে মেজারমেন্ট করে দেখতে হয় কোনটা কীভাবে মাপতে হয়, কী কাপড়ে কোন জায়গায় মাপটা ঠিক আছে না, কোনো প্রবলেম আছে কিনা। এটা করতে 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 আমি ওই এমডি সাহেবের সাথে এত কাছের হয়ে গেলাম, সব কাজে আমাকে রাখে উনি। এখন আমাকে বললেন যে তখন কাজ করে কিন্তু ফ্যাক্টরিগুলো সিএমএ কাজ করে, মানে সিএম মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করে একটা টার্ম, কারণ ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজটা তখন বায়ারের পক্ষ থেকে সাপ্লাই দেওয়া হয় র মেটেরিয়াল, তো ওটার তো হিসাব রাখতে হয়। আমাকে ওই কাজটা দিলেন যে এই 1 লাখ পিস বা 10,000 পিস শার্ট কতটুকু কাপড় পাবো, কয়টা বুতাম পাবো, কয় কোন সুতা পাবো, মানে কয়টা লেভেল আসবে, মেইন লেভেল কেয়ার লেভেল লিস্ট করো, কী কী মাল লাগে শার্টটা বানাতে, এটা লেখা শুরু করলাম। এটা করতে 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 আমি গার্মেন্টসের সব অ্যাক্সেসরিজগুলো শিখে গেলাম। এটা মেইন লেভেল, এটা কেয়ার লেভেল, এটা সাইজ লেভেল, এটা পলি ব্যাগ, এটা কার্টুন, এটা রাবার, এটা রাবার ব্যান্ড, এটা নেক ব্যান্ড, এটা কলার স্টে, সব শিখে গেলাম। তখন আমাদের কিন্তু ফ্যাক্স ট্যাক্স কিন্তু তখনও আসে নাই, তখন ট্যালেক্স হয়তো সোনারগাঁ শেরাটনে ওদের ওইখানে আমরা যে ট্যালেক্সে ওই তখন ওই যে ইলেকট্রিক টাইপ ছিল, ইলেকট্রিক টাইপ করে দিয়ে আসতাম, ওনারা ট্যালেক্স পাঠাইতো আমাদের বিদেশি বায়ারদের কাছে। আবার ওইখান থেকে যে উত্তরটা আসতো, এটা আবার সকালবেলা আমি সোনারগাঁ হয়ে ওই যে বিজনেস সেন্টার বলে একটা রুম থাকতো, রুমের ভিতরে বিভিন্ন কোম্পানির লোকেরা, ওখানে দেখতাম আবুল হায়াত সাহেব এসে দাঁড়াই আছে। আবুল সাহেব তখন ওই ট্যালেক্স নেওয়া আসার জন্য আসে। এরকম বিভিন্ন তখন বা ঢাকা শহরের নাম করা যারা কোম্পানি, এই কোম্পানির ওনাররাই ওখানে যায় বা ইয়ে যায়। আমি তো আমার কোম্পানি থেকে আমিও যাই, এর সবার সাথে পরিচয়। তখন সোনারগাঁ হোটেল ঢুকতে পারতেছি, এটা তো জীবনে অনেক বড় কিছু। দেখা গেল যে আমি মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ে আমার লাইফটাকে গ্রো করতে শুরু করলাম, আমি শিখে গেলাম। এখন আমি টিমিং লিস্ট করি, আমি হংকংয়ের সাপ্লায়ার কাছে পাঠাই ওই ট্যালেক্স, এছাড়া কোনো উপায় নেই। এইভাবে করতে করতে একসময় 88-এ আমি অলরেডি মার্কেটিং ম্যানেজার। ঢাকাতে বাসা নিলাম, আমার ওয়াইফ ঢাকায় চলে আসলো, তার 4th ইয়ার পড়া শেষ হয়ে গেল। ও চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু 84 থেকে আমি টাকা পাঠানো শুরু করলাম। আমার বাবা মাকে চাকরি শুরু প্রথম বেতন থেকেই আমি টাকা পাঠানো শুরু করলাম। তো আব্বা টাকা পায়, খুশি যে আমি টাকা পাঠাচ্ছি, 500-1,000 টাকা করে পাঠানো শুরু করলাম। তখন আমি সর্বসাকুল্যে 10-12 হাজার টাকা পাইতাম। আমটাকে বলতেছি 85-এর কথা, 85-এ 10,000 টাকা মানে তখন 2,000 টাকা দিয়ে সাবলেট থাকতাম। সাবলেট মানে একটা বাসার একটা রুম ভাড়া দিতাম। একটা রুমে আমাকে ধরুন 2,000 টাকা দিতে হইতো। আমার মালিক মানে গার্মেন্টসের যিনি এমডি সাহেব ছিলেন, উনি আলমগীর রহমান সাহেব, ওনারা আমাকে এত বেশি আদর করতেন যে আমি ওনাদের ফ্যামিলি মেম্বার মতো হয়ে গেলাম। উনি তখন আমাকে একটা 87-এ আমাকে একটা গাড়ি কিনে দিলেন, পাবলিকে গাড়ি, কিন্তু আমাকে ড্রাইভার দিল না, বলে গাড়ি ড্রাইভিংটা আপনার শিখতে হবে। গাড়ি চালানো শিখে গেলাম। ওই আমাকে ওই পাবলিকে গাড়ি দিল, 2 ডোর পাবলিকা, 90,000 টাকা একটা গাড়ি কিনে দিলেন। আমি ওই গাড়ি চালাই, আমি বাসায় নিয়ে রাখি। এক পর্যায়ে আমার ওয়াইফ বলতেছিলেন যে তুমি থাকো ভাড়া বাসায়, আবার গাড়ি কিনতেছো, কোম্পানি থেকে গাড়ি চালাও। হ্যাঁ গাড়ি কিনতেছো। আমি দেখো বাসা ভাড়া পাওয়া যায়, গাড়ি তো আর ভাড়া পাওয়া যায় না। হ্যাঁ, তো বাসা ভাড়া কেউ দেখে না, বায়াররা আসে, আমার এয়ারপোর্ট থেকে বায়ার তুলতে হয়, হোটেলে নামাইতে হয়। 1 বছর 1.5 বছর গাড়ি চালানোর পর উনি আমাকে একটা স্টেশন ওয়াগন গাড়ি কিনে দিলেন 2.5 লক্ষ টাকা দিয়ে। অনেক টাকা। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা দিয়ে স্টেশন গাড়ি কিনে দিলেন। এখন তো আমি বেশ ভালো, আমি বেড়াইতে যাই, এখানে যাই, ওখানে যাই। মূল কথা হচ্ছে কোম্পানি যদি আর্ন করে এবং কোম্পানি যদি বুঝতে পারে, সেটা হচ্ছে যে এই এমপ্লয়িটা ইম্পর্টেন্ট আমার জন্য, ও আমাকে ফিড দেয়, ও আমাকে যে পরিমাণে ফিড দিচ্ছে তাতে ও এটা ডিজার্ভ করে, তাহলে আমি মনে করি সে কোম্পানি যদি সৎ কোম্পানি হয়ে থাকে, ভালো কোম্পানি হয়ে থাকে এবং তার যদি ভবিষ্যৎ দৃষ্টি থাকে, তাহলে ডেফিনেটলি ওই এমপ্লয়িকে তার স্যাটিসফাইড করা উচিত। এবং গাড়ি একটা বড় উপাদান কিন্তু কাউকে স্যাটিসফাই করার। গাড়ি, প্রমোশন, অনেক সময় স্যালারি অনেক ভালো বাড়লেও অনেক সময় অনেকে স্যাটিসফাইড হয় না যতটা প্রমোশন হলে। এইগুলো হচ্ছে মানে আলাদা ইনসেন্টিভ, এগুলো ইন্সপায়ার করে মানুষকে। হ্যাঁ, এটা পাসপোর্ট করলাম, কোম্পানির প্রয়োজনে আমাকে হংকং যেতে হবে। জীবনে প্রথম এয়ারপোর্টে গেলাম, আমি তো জানি না বোর্ডিং পাসটা কি কেমন নিতে হয়। একজন লোক, সে সৌদি আরবে চাকরি করতো, পাস করে মাত্র আসছি, তো আমাকে তো তুমি বলতে পারতেন ওনারা। আর আমার যিনি চেয়ারম্যান ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর, উনি ঢাকা বুয়েট থেকে আর্কিটেক্টে পাস করা। এই সম্মানটা আল্লাহ তাআলা আমাকে সেদিন থেকে দিয়েছে। মানে যে এখন বুঝতে পারি কোরআন শরীফে যে আল্লাহ তাআলা যাকে সম্মান দেন, সম্মান ছিনিয়ে নেন, বা যাকে রাজত্ব দেন, রাজত্ব ছিনিয়ে নেন। উনি আমাকে বললেন, মাহমুদ সাহেব, আপনাকে আমরা এই নেক্সট জানুয়ারি থেকে জিএম মার্চেন্ডাইজিং বানিয়ে দিলাম। আপনি এটা অক্টোবর-নভেম্বরের কথা আর কি, লিস্ট হয়ে গেছে, জানুয়ারিতে ডিক্লেয়ার করবে। জানুয়ারি মাসের 4 তারিখে আমার বড় মেয়ে জন্মালো, কাজী মিতুল মাহমুদ। উনি যখন জন্মালো ততক্ষণে আমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি জিএম। 4 তারিখে জন্মালো আমার মেয়ে, তার রিজিক নিয়ে আমার সংসারে আসলো। সে আমাকে মানে তার রিজিকে আমি যে আজকে যেন জিএম হয়ে গেছি, এটা আমার
সেদিনও মনে হচ্ছিল, আজকে আমি মনে করি যে ইয়েস, তার রিজিকটা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই জায়গাটায় আমি একটু ইন্টারাপ্ট করছি। এটা হচ্ছে অনেকেই বলে, বাট আমি রিলিজিয়াসলি কতটুকু সত্য আমি জানি না, বাট বলা হয় যে কন্যা সন্তান হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এবং কন্যা সন্তান পরিবারে আসলে বরকত বেড়ে যান। এবং কন্যা সন্তান নিয়ে কিন্তু আল্লাহ ওয়াদাও করেছেন যে যে তিনটা জিনিস উনি খুব খুশি হন, বা যখন তিনি খুশি থাকেন তিনি তিনটা সিগন্যাল দিয়ে বোঝান। তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে মেহমান, আর একটা হচ্ছে কন্যা সন্তান দান, তাই না? এবং এটা মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর খলিল মানে বন্ধু আর কি, খলিলুল্লাহ, মানে কলিমুল্লাহ বলা হয় তাকে, কলিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। তো এখন আল্লাহকে জিজ্ঞেস করছেন উনি একদিন যে আল্লাহ, আপনি যখন খুশি হয়ে যান তখন কি করেন, আর যখন রাগ হন তখন কি করেন? তিনটা প্রশ্নটা ছিল। তখন বলে যে আমি খুশি যখন হয়ে যাই তখন আমি ওই ঘরে মেহমান পাঠাই। তো বললো যে আল্লাহ, আর একটু বেশি খুশি হলে কি করেন? বললো যে আমি ওই ঘরে কন্যা সন্তান দান করি। বলে যে একদম বেশি খুশি হলে কি করেন? তখন বলে ওই এলাকায় আমি বৃষ্টিপাত ঘটাই। তো আমার বড় মেয়ে আসলো, তো আমি হাসপাতাল আর বাসায় এরকম করতেছি। রাতে যখন আমি বাসায় ফিরে আসলাম সন্ধ্যাবেলা, এসে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসলাম। আমার শাশুড়ি বলে আমাকে দাও। আমি বলছি না, আমি কেন যেন ভরসা পাচ্ছিলাম না, আমি নিজের উপরে ভরসা পাচ্ছি। মেয়েকে নিয়ে বসলাম, আর আমি ওই পিজি হাসপাতালের কোনায় দেখবেন একটা ছোট্ট দোকান আছে, এখনও সেই দোকানটা আছে। দোকান থেকে একটা দুধ কিনলাম। এই দুধটা কিনে আসলাম, আর ওই যে কলমে কালিভরা ড্রপার কিনে নিয়ে আসলাম। এই কাপের ভিতরে 1 চামচ দুধ দিয়ে এটা গলাইয়া এক ফোঁটা বাচ্চা খাই। বাচ্চা আমার এই হাতে এখানে শোয়ানো। এবং সেই দিন থেকে আমি মনে করতেছিলাম যে আমি মনে হয় ওর মাও এবং ওর বাবাও। আমি সারা রাত ওকে নিয়ে এভাবে বসেছিলাম এবং দুধ খেলাম এই নিপুল দিয়ে। পরের দিন আবার আমার ওয়াইফের সাথে দেখা করলাম, যে 3-4 দিন পরে ওয়াইফকে আমার বাসায় নিয়ে আসলাম। এখন আমার এমন একটা অবস্থা হয়ে গেল যে প্রতি মাসেই একবার হংকং যেতে হয়। যে বায়ারে আমরা কাজ করলাম, এই বায়ারগুলোর নাম বলি হেন্স অ্যান্ড মারিস, মানে H&M নামে সবাই চেনে। লিন্ডেক্স, কাফাল, কেরিফোর, কিয়াবি, হ্যাগেনফিল্ড, জোসেফসন ব্রাদার্স, এগুলো সব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখন আমি সুইডেনে যাওয়ার এদের কি অর্ডার থাকতো? প্যান্ট, জ্যাকেট। হ্যাঁ, প্যান্ট, জ্যাকেট। আমরা তো এটা জ্যাকেট ফ্যাক্টরি। কনজিউমার প্রোডাক্ট ছিল জ্যাকেট অ্যান্ড আউটওয়ার ফ্যাক্টরি। আউটওয়ার মানে এনি কাইন্ড অফ শর্টস, ট্রাউজার অ্যান্ড জ্যাকেট। ওই যে আপনার জ্যাকেট হলো ইউ নেগোশিয়েট উইথ দেম, রাইট? আমি নেগোশিয়েট দেম। আপনি ওদের কাছ থেকে বিজনেস নিয়ে আসতেন এই ফ্যাক্টরির জন্য। হ্যাঁ। তার মানে আমি তখন মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং জিএম। এখন আমি ওই সব দেশে ঘুরে বেড়াই। তারা তো বাংলাদেশে আসে না, তারা আসে হংকং পর্যন্ত। হোটেল সোনারগাঁ ছাড়া তখন হোটেল নাই। বছরে তারা 3টা বা 4টা মিটিং করে, আর প্রতি বছরই 1বার বা 2বার আমাকে এই সুইডেন, তারপরে ফ্রান্স, ইটালি, স্পেন, এই সমস্ত দেশে যাইতে হয়। এইভাবে চলতে 95 সাল চলে আসলো। 95-এ আমার আবার প্রমোশন হলো ডাইরেক্টর মার্কেটিং এন্ড প্ল্যানিং। ওকে, তখন আমার ছোট মেয়ে জন্মায়। আপনি একই প্রতিষ্ঠানে কাজ করে চলেছেন 13 বছর। ওকে, আমি এই কোম্পানিতে 95 সনে আমার ছোট মেয়ে যখন জন্মায়, আমাকে কোম্পানি ডাইরেক্টর মার্কেটিং এন্ড প্ল্যানিং বানাই দিল। তারা আমাকে রেসপেক্ট করে যথেষ্ট। আমার বেতন হয়ে গেল তখন মোর দ্যান 2 লাখ টাকা। ওকে, 95 সনে আমি 2 লাখ টাকা বেতন পাই। 95 সনে 2 লাখ টাকার প্লাস। হ্যাঁ, তো আমি মানে সেই আমলে আমি দুটো মেয়েকেই ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করেছি। 97 সনে এই কোম্পানি থেকে রিজাইন করলাম। 13 বছর চাকরি করার পরে রিজাইন কেন করলেন? রিজাইন করলাম যে আমি ব্যবসা শুরু করবো, কারণ আমার কিছু টাকা পয়সা আসলো। টাকা আসলাম, গার্মেন্টস ব্যবসা বুঝে গেছি। তখন আমি 97 সনে প্রথম ফ্যাক্টরি করা শুরু করলাম। আমি পার্টনার পেয়ে গেলাম। সবাই আমাকে তখন ডাইরেক্টর মার্কেটিং প্ল্যানিং মানে নেওয়ার জন্য সবাই লুক্রেটিভ, মানে এটা মনে করেন এখন আপনি মনে করেন লিভার ব্রাদার্সের সিইওর মতো, এরকম একটা পাওয়ারফুল। আমি তখন সবাই ডাকে। গল্পটার মধ্যে মাঝে মাঝে মনে রাখবেন, ঢাকা শহরে প্রথম আসা গায়ে চাদর আর হাফ প্যান্ট পরে, এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আসলে যে জায়গাটায় আছি সেটা সিচুয়েশনালি আসতেছি। হ্যাঁ, আমাকে ওই কোম্পানিতে নতুন একটা কোম্পানি করলো, ফ্যাক্টরি করলো। আমি ওইখানে আমাকে 5% শেয়ার দিল। তারা জানে আমি যেতে পারি, এই জন্য আমাকে 5% শেয়ার দিল কোম্পানি। মানে জাস্ট আপনি ওখানে জয়েন করবেন? না, আমি বলার আগেই তারা শেয়ারটা দিয়ে ফেললো। কিন্তু শেয়ারটা আপনাকে কি হিসেবে দিল? ডাইরেক্টর বানাইলো আমাকে। ওই মেমোরান্ডাম আর্টিকেলে নাম দেয় নাই। না, মানে আপনার ইনভেস্ট কি ছিল ওই কোম্পানি? আমার কোনো ইনভেস্টমেন্টই নাই। তারা আমাকে বললো তোমাকে আমাদের কোম্পানি থেকে ম্যানেজমেন্ট খুশি হয়ে তোমাকে এই নতুন যে কারখানাটা হচ্ছে, ওই বোর্ড অফ ডিরেক্টরসরা, ওই আমার আগের কোম্পানির মালিকেরাই তো এটা। ও আচ্ছা, সো ওরা খুশি হয়ে আপনাকে 5%, ওরা খুশি আমাকে 5% দিল, যাতে করে না যায় আর কি। হ্যাঁ, তো আমি দেখলাম যে ওনারা আমাকে শেয়ার দিলেন, আমি 8,000 টাকা করে মাসে রিমিউনারেশন দেয়, কিন্তু একদিন আমি মেমোরান্ডাম আর্টিকেলে দেখলাম আমার নাম নাই। ওকে, আমাকে সকল শেয়ার দিয়ে দিলেন। আমি যে জিজ্ঞেস করলাম আমার স্যারকে, স্যার এখানে আপনাকে শেয়ার দিলেন কিন্তু মেমোরান্ডাম আর্টিকেলে তো আমার নাম নাই। তুমি বললো যে দেখেন মাহমুদ সাহেব, আপনাকে তো আমরা খুব পছন্দ করে দেখিয়ে দিছি, কিন্তু একটা টেকনিক্যাল অব্লিগেশনস আছে। কি আছে?
যে আমার শ্বশুর চাচ্ছে আমি আমার শালাকে একটা শেয়ার দিই, কিন্তু যেহেতু আমি আমার শালাকে দেই নাই, আপনাকে যদি শেয়ার দিয়ে ঢুকাই তাহলে আমার ওয়াইফ জানলে তো এটা মাইন্ড করবে, এই জন্য আপনাকে আমি শেয়ার দিলাম, আমরা কিনে কিন্তু আপনি রিমুনারেশন পাচ্ছেন, একসময় আমরা দিয়েও দিব। এটা আমার কাছে একটু খটকা লাগলো। এটা কি রিজাইনের আগে না পরে? রিজাইনের আগে। দেন আপনি এটার কারণেই তো আমি তখন ভাবলাম যে এটা আমার জন্য শেষ গোল হতে পারে না, এখন আমার এই লাইফেই যে 13 বছর চাকরি হয়ে গেছে, আমি জাম্প করা উচিত। ওনারা আমাকে ভালোভাবে ছেড়ে দিলেন, ঠিক আছে। যেদিন উনি আমাকে নিয়ে বসলেন সেদিন বললেন, মোহাম্মদ সাহেব আপনাকে তো আমরা ভাইয়ের মতোই জানি, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো। আমি তো অবশ্যই স্যার, আদেশ করেন, কেন রিকোয়েস্ট করবেন, ইউ ক্যান অর্ডার মি। না না, আপনি তো কোম্পানি থেকে চলে যাচ্ছেন, আপনাকে একটা কথা দিতে হবে। বললাম স্যার বলেন। যে এই কোম্পানির যারা কাস্টমার, এই কাস্টমারকে আপনি কখনো নক করবেন না। ডান স্যার, করবো না নক। কাস্টমার মানে ওই যে বিভিন্ন ব্র্যান্ডের কথা বললেন। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমাকে বললেন যে আপনি যেগুলো উনি হংকং টংয়ে মিটিং করে নিয়ে আসতেন আর কি, সহজ করে দিচ্ছি সবার জন্য, কারণ অনেক বড় ইন্টারাপ্ট করা কেন কি প্রিয়া। আর হলো, আর আপনি এই কোম্পানির কাউকে কোনোদিন চাকরি দিবেন না। ডান স্যার। মানে যাদেরকে আলটিমেটলি হয়তো আপনি বেস্ট এমপ্লয়ি নিয়ে আসতে পারি, নিয়ে আস। ডান স্যার, আমি কোনোদিন এই কাজটা করব না। ফলে হয়েছে কি, আমি 97 সালে কোম্পানি ছেড়ে আসছি, এখন পর্যন্ত কোম্পানির এমডি ডাইরেক্টর সাহেব দেখলে আমাকে জড়ায় ধরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ সাহেব কেমন আছেন। আমি কখনো করেননি ওই কাজটা? কোনোদিন আমি ওনার লোককে চাকরিও দিইনি এবং ওই বায়ানগুলো আগে আমি কোনোদিন চেষ্টা করিনি। 97 সালে আমি যখন বললাম ফ্যাক্টরি চালু করলাম, তখন আমি প্রথম 4 বন্ধু মিলে একটা ফ্যাক্টরি করলাম মিরপুরে সেনপাড়া পর্বতা। সাথে সাথে আরেকটা ফ্যাক্টরিতে আমি শেয়ার নিলাম, ফ্যাশন কাকরাইলে স্কট ভবনের পিছনের বিল্ডিং। গাজীপুরে ইস্ট ওয়েস্ট গার্মেন্টসের উল্টা দিকে একটা ফ্যাক্টরি করলাম, ওটার নাম দিলাম, ওইটার আবার আমি এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আমি যেদিন গার্মেন্টসে ঢুকি সেদিন আমার স্বপ্ন ছিল যে আমি এমডি একদিন হব। তো 84 থেকে 97, 13 বছরে আমি কিন্তু গার্মেন্টসের এমডি হলাম। 2টা গার্মেন্টসের ডাইরেক্টর, 3টা ফ্যাক্টরিতে আমি সময় দিই, চালাই, সবই ভালো চলে। ওই যার সাথে করলাম ওর ভদ্রলোকেরা আমার 25% শেয়ার, উনি ওনার মা আর ওনার ভাই 75% শেয়ার, চেয়ারম্যান ওনার মা, আর ওনার 2 ভাই ডিরেক্টর, আমি হলাম এমডি। আমি ফ্যাক্টরিটা চালাই। ওনারা এখন ফ্যাক্টরি ভালো চলতেছে, ওনারা ভাবলে আমাকে বের করে দেবে। আমি বলছি নো, আমি ফ্যাক্টরি শেষ দেখব। এক পর্যায়ে ওনারা ফ্যাক্টরির পেমেন্ট বন্ধ করে দিলেন। চেয়ারম্যান আর নিয়ম হলো ম্যানেজিং ডিরেক্টর উইথ এনি ওয়ান অফ দ্য ডিরেক্টর উইল বি সাইন দ্য চেক অ্যাজ পার রেজলিউশন। ওনারা ঘাপলা করে ফ্যাক্টরিতে একটা গন্ডগোল লাগাই দিল। আমার জীবনে একটা ট্রাজেডি কিন্তু শুরু হয়, আপনার সাথে বলতেছি। ফ্যাক্টরিতে একদিন ওয়ার্কাররা গন্ডগোল করে বের হয়ে গেল রাস্তায়, কাজ বন্ধ। ওই দিন এই যে বিএনপির সাহেব গাজীপুরে যাচ্ছে, শিক্ষামন্ত্রী, ওনাকে পথ ক্লিয়ার করার জন্য গাজীপুরের এসপি সাহেব, এই তখন ছিল গাজীপুরের এসপি মহিলা, উনি আসা বিল্ডিংয়ের আমার গেটের তালা ভাঙে সব ওয়ার্কার ভিতরে ঢুকাই দিল রাস্তা ক্লিয়ার করার জন্য। ওয়ার্কাররা বিল্ডিংয়ের ভিতরে ঢুকা মেশিনপত্র আরও ভাঙছে, বুঝছেন। এক পর্যায়ে পুলিশের সাথে ওয়ার্কার মারামারি হয়েছে, সাথে চলে গেছেন, আবার ফিরে আসছেন, কিন্তু ওয়ার্কার আর বের হচ্ছে না। এখন পুলিশরা ঢুকাইছে, ওরা বাইর করতে হবে, তো বাইর করতে যে ওর সাথে মারামারি হয়েছে। এই পর্যায়ে পুলিশের একটা আর্মস হারাই গেছে। এখন আর্ম পাচ্ছে না, পুলিশ খেপে গেছে। আমার যে পার্টনার ছিলেন, সে যে এসপি গফুর সাহেবকে জানিয়ে আসলেন যে আমার যে পার্টনার, ওনার বাড়ি বরিশালে, ওনার এলাকায় বহুত সর্বহারা আছে, উনি এখানে অনেক সর্বহারা চাকরি দিচ্ছে, ওনাকে ধরেন আপনার অস্ত্র পাইয়ে যাবেন। আমার পার্টনারে এই গাড়িটা করলো, সেটা তো আমি জানি না। আমাকে ডাকলেন এসপি সাহেব, এমডি সাহেব আসেন, গেলাম। তখন তো মোবাইল টোবাইল চালু হয়ে গেছে। গেলাম রাতের 8টার সময় ওনার চেম্বারে বসে, ওনার থানার ওসি টসি সবাই, কয়েকজন ওসি টসি, ঢাকা রেঞ্জ থেকে ডিআইজি সাহেব গেছে। আমাকে একটা ফোন দিয়ে বলেন, এই ফোনটা আপনি রাখবেন, যখনই ফোন দিই তখনই ধরবেন, আর অস্ত্রটা 3 দিনের মধ্যে হাজির করবেন। আমি বললাম, আমি বরিশাল পলিটেকনিকে ভিভি ছিলাম, আমি ছাত্র রাজনীতি করতাম, আমি আমার বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি, আমি তখন ওই কমিটির সদস্য, বরিশাল পলিটেকনিকের আমি ছাত্রলীগের সভাপতি। বরিশাল পলিটেকনিকের সভাপতি হিসাবে সব সংগঠনের সভাপতিরা কিন্তু আবার জেলা কমিটির একজন মেম্বার হয়। আমি রাজনীতি করছি। আমি একবারে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, সাথে রাজনীতি করছি, তাদের জিজ্ঞেস করেন, আমি সরবরাহ করি না। আপনারা আমার এলাকায় খোঁজ নেন, আমি তো আর আমি ব্যবসা করতে আসছি, আমি তো আর অস্ত্র ব্যবসা করতে আসছি, আমি সরবরাহ করি না, আমি তো অস্ত্র আদায় করতে পারবো না। আমাকে বললেন যে এটা আপনার করতে হবে। ওইদিকে আমার ফ্যাক্টরি কিন্তু ভাঙচুর হয়ে গেছে, ফ্যাক্টরি চলতেছে না, মালামাল লুট হয়ে গেছে, আমাকে এটা করতেছে, ফ্যাক্টরি তালা বন্ধ। রাতের বেলা আমি বাসায় এসে পায়জামা পরে ঘুমাইতাম,
কোন সময় বেরো যেত এখান থেকে? না, পায়জামা পরে ঘুমাইতে এই কারণে, পুলিশ এসে যদি আমাকে ডাকে আর আমার লুঙ্গি পরা যদি আমাকে বাইর করে নিয়ে যেতে চায়, আমার পায়জামা পরার সময় না দেয়, এই জন্য পায়জামা পরে ঘুমাইতাম আর পাঞ্জাবি পাশে রাখতাম, যে পুলিশ ধরে নিলে আমি যেতে পারবো। তো ওই দিন রাতে আমার খুব ভয় হয়ে গেল যে 3 দিনের মধ্যে না পারলে তো আমাকে তো পুলিশ তো বুঝেন অস্ত্র পাচ্ছে না। আমি বাসায় ফিরে, তখন রাত 10:30 11টা বাজে, আমি অজু করলাম, আমি গেস্ট রুমে ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম, অন্ধকার করে জায়নামাজটা বিলে নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি যদি আমাকে অসম্মান করতে চাও তার আগে তুমি আমাকে মৃত্যু দাও। আমার সন্তানদের সামনে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে মার দিবে, আমাকে টর্চার করবে, আমি এটা পারবো না। আল্লাহ, তুমি যদি আমাকে অসম্মান করতে চাও, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো জীবনে, আমি 0 থেকে এই জায়গায় আসছি, তুমি যদি চাও আমাকে অসম্মান করার চেয়ে মৃত্যু দাও, আর নাহলে তুমি অস্ত্র আদায় করে দাও। 12:30টার সময় ফোন বাজছে, ওই ফোনটা যেটা থানা থেকে দিয়েছিল আপনাকে, ছোট ফোন, ওই যে বাটন ফোন, অ্যানালগ বাটন ফোন আর কি। ফোন বাজলাম, ধরলাম, ফোন করে এমডি সাহেব বলছেন? আমি জি বলছি। আমি ডিউটি অফিসার বলছি। জি বলেন, আপনি ঘুমান নাই? বললাম কি ভাই, ঘুম কি আসে? কেটে দিলাম। ডিউটি অফিসার বলে দয়া হইলো, বুঝছেন? উনি বলে কি, চিন্তা করেন এমডি সাহেব। আমি এমডি সাহেব বলে, এমডি সাহেব, ওসি সাহেব গেছে অস্ত্র উদ্ধারের জন্য, 3 দিন হয়ে গেছে, কিন্তু অস্ত্র উদ্ধার গেছে, আপনি ঘুমায়েন না। আমি আসি, ফোন দিয়েন। আমি সেজদায় আল্লাহর কাছে কথা বলতেছিলাম, আল্লাহ তুমি আমাকে হয় মৃত্যু দাও, আর নাহলে অস্ত্র আদায় করে দাও। কিভাবে ভাই 4:30টার সময় ফোন আসলো, মোহাম্মদ সাহেব, জি ভালো খবর, অস্ত্র পাওয়া গেছে। ভাই কার কাছ থেকে পেলেন? ছেলে কি বরিশালের সর্বহারা? মানে তাহলে তো আমি ফাঁসে যাবো। না না, আমার তো গাজীপুরের সবজি বিক্রেতার ছেলে, এলাকার মাস্তান। ও ওই জায়গায় মাটির ঘর থাকে, তো ওই একটা এয়ারগান নিয়ে ওই পুলিশের ওইটা গর্ত করে মাটির নিচে বিছনা করে ঘুমাইতেছিল, ওইখান থেকে অস্ত্র উদ্ধার করে নিয়েছে। পুলিশ তো সব পারে, বুঝছেন? আমাকে বললো আপনি সকাল 10টায় এসপি সাহেবের রুমে আসেন, অস্ত্র পেয়ে গেছে। আপনি বুঝেন আমার মানসিক অবস্থাটা কোথায়। একটু তো রিল্যাক্স পাইছি। আমার ওয়াইফকে বললাম যাবা তুমি? সে কিন্তু আমাকে সবসময় ছায়ার মতো রাখে। যাই ওখানে দেখা করে আসলাম। এখন উত্তরা ব্যাংকের প্রজেক্ট, আমি এটা তো মানে লোন শোধ করবো কীভাবে, বিল্ডিং মেশিনপত্র সব ভেঙে ফেলছে। তো ওই দিন আমার পুলিশ যে ক্ষতিটা করলো, নেগোসিয়েশন করলাম, রূপে শিবন সাহেব ওই ফ্যাক্টরিটা কিনে নিল। এখন আছে ঢাকাতে, ফ্যাক্টরি চলে, আমি নাই। এখানে একটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করি প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি যেই যাদের কথা এখানে বলছেন বা যেভাবে বলছেন, ওনার জায়গা থেকে ভেরি স্পন্টেনিয়াস, বাট আমার প্রচারের জায়গা থেকে কিছু বাধ্যবাধকতা আছে। আমরা আসলে এখানে কাউকে অ্যাকিউজ করার জন্য গল্পটা নিয়ে আসতেছি না, আমরা এখানে মাহমুদ সাহেবের স্টোরিটাই নিয়ে আসতে চাই। উনি আসলে 4টা কোম্পানি যেভাবে শুরু করেছিলেন, ওই যেখানে উনি কাজ করেছেন 13 বছর, সেখান থেকে বেরোয় আসার পরে সামহাও বিভিন্ন পার্টনারদের জটিলতার কারণে, ওনার কথা অনুসারে যদি বলি যে বিশ্বাসঘাতকতার কারণে, 2টো কোম্পানি ওনাকে ছেড়ে দিতে হয় বা বন্ধ করে দিতে হয়। এটা হচ্ছে জাস্ট, এখানে উনি পুরো ঘটনাটাই বর্ণনা করেছেন কিভাবে জিনিসটা হয়েছে, কিন্তু আমার প্রচারের জায়গা থেকে বাধ্যবাধকতা আছে, সে কারণে আমি সেই জায়গাগুলোতে যাচ্ছি না। এই কোম্পানিতে আমার চলতেছিল, আমরা এখানে 14 লাইন কাকরাইলে, আর আশুলিয়ায় আমাদের 18 লাইন, এই 32 লাইনের ফ্যাক্টরি। আবার পার্টনারশিপ ট্র্যাজেডি শুরু হলো। এটা 2007 সালের ঘটনা। 7 সালে যখন পার্টনারশিপ ট্র্যাজেডি হলো, তখন আমি আমার শেয়ারটা ওনাকে ট্রান্সফার করে দিলাম। তখন আমি যে বায়ারের, জার্মানির যে বায়ারের মেজর সাপ্লায়ার ছিলাম, সেই বায়ার আমাকে, এমডি মিস্টার ক্রিস্টোফার কনজেন, জার্মানি থেকে আমাকে ফোন করে বললো, ইউ সেল ইউর শেয়ার বাট স্টিল ডোর ইজ ওপেন ফর ইউ, তুমি এই কোম্পানিতে জয়েন করো। মিলেস মানে মাইলস জিএমবিএস, ঢাকাতে সবাই বলে মাইলস, বাট বেসিক্যালি জার্মানির ভাষা হচ্ছে মিলেস। মিলেস জিএমবিএসে আমি তখন ঢাকা অফিসের আউটওয়ার ডিপার্টমেন্টের হেড হিসাবে 2007-এর 15ই জুলাই জয়েন করি। এটা কি জার্মানির কোম্পানি? জার্মান কোম্পানি। সো আপনার এই যে কোম্পানিগুলো ছিল, সেগুলো সবই কি তখন? আমার 3টা কোম্পানি, এই ওই দিনে তো 1-2 বছরের মধ্যে চলে গেছে। এইটা কোম্পানিটাকে আমি 11 বছর চালালাম। চালানোর পরে আপনি সামহাও এটাও শাটডাউন করলেন? হ্যাঁ, 11 বছর চালালাম। এতে ডাইরেক্টর মার্কেটিং প্ল্যানিং, শেয়ার হোল্ডার ডাইরেক্টর হিসেবে চালালাম। এটা আমি 2007-এ শেয়ার হোল্ডার বিক্রি করে ওনার কাছ থেকে আমি আমার ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত। আপনি যে 3টা কোম্পানির নাম বলেছেন এখানে, সেই 3টা কোম্পানি কি এখন? মানে হলো যে আমি যত জ্যাকেট হয়, মানে আউটওয়্যার, মানে ভিতরে যেটা পরি গেঞ্জি, ইনারওয়্যার, ওকে, ইনারওয়্যার, তারপর হলো শার্ট, এরপরে আউটওয়্যার, শার্টের উপর যেটা পরি আউটওয়্যার, ইনারওয়্যার আর আউটারওয়্যার। এই আউটারওয়্যার আর প্যান্ট টান এগুলো আমরা বানাই। এগুলা এটা ঢাকা শহরে গোটা বিশ্বের ফ্যাক্টরি আমার কাজ করে, বেশ নাম করা বড় বড় কোম্পানির নাম বলে হয়ে যাবে, বাট সবাই আমার সাথে কাজ করে এবং আমার একটা আইডেন্টিটি, পরিচিতিদের সাথে হয়ে গেল। আমি 2009-এ
ওই মাইলস সহ কোম্পানি সহ আমি লিয়ান ফাংয়ের পার্ট হয়ে গেলাম। তখন ওখানকার আমার ডেজিক ছিল ডিএমএম, ডিভিশনাল মার্চেন্ডাইজ ম্যানেজার, এবং আমাকে এই 3টা কান্ট্রি, পাকিস্তান, মিয়ানমার এবং ঢাকা দেখতে হয়। এবং আমি তখন আমার স্যালারি ট্যালারি বেড়ে এমন একটা পর্যায়ে আসলো যে আমি সত্যি কথা বলতেছি আপনাকে, সেটা হলো যে এখান থেকে আমি অর্থনৈতিক সমৃদ্ধিটা ওনারশিপের চাইতে বেশি পেলাম। মানে আমি যখন ফ্যাক্ট কোম্পানির মালিক ছিলাম তখন যে স্বাধীনতা ভোগ না করছি এখানে বেশি। সপ্তাহে 2 দিন বন্ধ, শুক্রবার, শনিবার, রোববার 2 দিন বন্ধ, হ্যাঁ, আর 5 দিন অফিস করি, 9টা 5টা অফিস। আর আমার স্যালারি রেটটা এমন হয়েছিল যে আমি প্রতি বছরে 20 থেকে 22 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিতাম। 22 লক্ষ টাকা পাবলিক প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমি আপনাকে কাগজগুলো দিয়ে যাব। আমি যে অ্যাসেসমেন্ট জমা দিছি ট্যাক্স অফিসে, সেই অ্যাসেসমেন্ট কপি নিয়ে আসছি আপনার জন্য, এটা বলার জন্য যে 20 লাখ টাকা আমি। কত সালের গল্প আপনার? এটা হলো 2007 সাল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত আমি এই কোম্পানিতে ছিলাম। আই রিপিট, আমি আপনাকে বলতেছি আপনি কারেকশন করার সুযোগ আছে। এটা হচ্ছে 2007 থেকে 2019, 2007-এর 15 জুলাই থেকে 2019-এর 30 ডিসেম্বর পর্যন্ত আমি এই লিয়ান ফাংয়ে ছিলাম। প্রতি বছর আপনার ট্যাক্স কত থাকতো? 20 লাখ টাকা। মানে আপনার আয় কত ছিল? স্যালারি কত আসছিল? 88 প্লাস। 88 প্লাস পার ইয়ার? পার ইয়ার। ওয়াও! সেটা হলো বাংলাদেশের যে সাংবিধানিক পদ, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারপতি এবং স্পিকার, এই 4জনই মিলে যা পায় তার থেকে বেশি। তার থেকে বেশি। কারণ বাংলাদেশের হাইয়েস্ট বেতন হচ্ছে 1,75,000 টাকা, যেটা প্রেসিডেন্ট পায়। 1.5 লাখ টাকা পায় প্রধানমন্ত্রী। নেট ইনকাম যারা সাইন করে যারা নেয় তারা কোটি টাকা খরচ করুক যায় না, কারণ নেট নেয় আমার 4জনের সমান আমি পেতাম। এবং আমার চাইতে বেশি পাওয়া লোক লিয়ান ফাংয়ে এখনো 50 জন লোক আছে যারা আমার ডাবল বেতন পায়, এরকম লোক আছে লিয়ান ফাংয়ে। এই লিয়ান ফাং অফিসে, ঢাকা লিয়ান ফাং অফিসের টার্নওভার হলো $1.3 বিলিয়ন। বাংলাদেশের টোটাল টার্নওভার হলো $33 বিলিয়ন এই মুহূর্তে। তার মধ্যে $1.3 বিলিয়ন শুধু লিয়ান ফাং। লিয়ান ফাংয়ের টোটাল নাম্বার অফ স্টাফ হলো 650। স্যার, আমি এবিসি টাওয়ার বিল্ডিং আপনি যেগুলো বলছেন আমি প্রচার করব, আমি কিন্তু স্ট্যাটিস্টিক ঘাটি 100% আমি আপনাকে ডাটা দিয়ে যাব। ওকে, ফাইন। এবিসি টাওয়ার জসিমউদ্দিন রোডে উত্তরা 3 নম্বর সেক্টর, এবিসি টাওয়ার লিয়ান ফাংয়ের অফিস। এদের কোভিডের আগের ম্যান পাওয়ার ছিল 650, এখন ম্যান পাওয়ার 400 আছে। আমার বড় মেয়েকে আমি 2006-এ আমি আমেরিকাতে পাঠালাম লেখাপড়া করার জন্য। ওকে। সিয়াটেলে অনিতা হাই স্কুলে, ওখানে 11 গ্রেড এবং বাংলাদেশ থেকে ও লেভেল করা, তো ওখানে তো এ লেভেল নাই, ওখানে বলে 12 গ্রেড, এবং ওটা স্কুল লেভেলে করতে হয়। তো অনিতা হাই স্কুল থেকে সিয়াটেল, যে মাইক্রোসফট সিটিতে, সিয়াটেলে ওখানে যেয়ে ও 12 গ্রেড করলো। আমার লাইফের সবচেয়ে খারাপ ঘটনাটা যখন ঘটলো লিয়ান ফাংয়ে চাকরি করার সময়, সেটা একটু টাচ দিয়ে যাই, নাহলে সিকোয়েন্সটা থাকবে না। আমার ওয়াইফ, যার সাথে আমার 28 বছরের সংসার, 1983 সালের 13ই নভেম্বর আমরা বিয়ে করি। 13ই নভেম্বর 2011 সালে আমাদের আবার সেপারেশন হয়ে গেল। 7 দিনের নোটিশে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। সে বলল যে আই ডু নট ওয়ান্ট টু স্টে উইথ ইউ এনি মোর। ততক্ষণে সে মাস্টার্স করেছে, পিএসসি করেছে, ডিপ্লোমা পাস করে বরিশাল থেকে নিয়ে আসছি, কলেজ অফ নার্সিং থেকে ঢাকা ইউনিভার্সিটি বিএসসি করেছে। সে পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট বিএসসি নার্সিংয়ে। এরপরে এমপিএস করেছে, মানে মাস্টার্স অফ পাবলিক হেলথের উপর এমপিএস করেছে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট। পিএইচডি করবে প্ল্যান, চেষ্টা করতেছে। বাট যখন এই কথা বললো, 28 বছর, মানে যেদিন শুরু 1983, 2011 সালের 13ই নভেম্বর সে আমাদের সংসার থেকে চলে গেল। মেয়েরা আমার কাছে রয়ে গেল। সেদিন 2 মেয়েকে বসলাম। বড় মেয়ে তখন ব্রাকে পড়ে, ছোট মেয়ে ও লেভেল দিচ্ছে। বললাম যে আজ থেকে আমি তোমাদের বাবা এবং মা, কারণ তোমাদেরকে আমি কোলে করে মানুষ করছি, যেদিন জন্মাইছিল সেদিন ফিডারে দুধ খাওয়াইছি আমি, তো আজ থেকে আমি তোমাদের বাবা এবং মা। আমার বন্ধু বান্ধব যারা বললো গো ফর এ সেকেন্ড ম্যারেজ। বিয়ে করলাম। বিয়ে করে যখন আমার সংসার নিয়ে আসলাম, তাকে বললাম এই মেয়ে দুটাকে তোমাকে দেখতে হবে। আপনার মেয়ে দুটো তার আগে জানতো যে আপনি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, ওরা আমাকে বলছে বাবা তোমাকে বিয়ে করাবো। ওকে। বলছে বিধায় অন গুড ফেট যে আমি করলে আমার মেয়েরা তো ভালোভাবেই নিবে, যেহেতু ওরাই আমাকে বলছে। আমি যখন আমেরিকায় যাইতাম ওদের কাছে। কত সালে বিয়ে করলেন? 2012-তে। 2012-তে, হ্যাঁ। তো বিয়ে করলাম এবং ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো যাচ্ছিল তখনকার দৃষ্টিতে। কোনো এক পর্যায়ে আস্তে আস্তে এই সম্পর্কটা কিছুটা ভাটা লেগে গেল। এবং আমার পক্ষ থেকে ছিল যে দেখো,
আমার আগের ওয়াইফের কথা বলেছিলাম, যে সে কিন্তু তোমাদের মা, আমার সাথে সম্পর্ক এখন নাই, কিন্তু তোমাদের সাথে রক্তের সম্পর্ক, বাট ডোন্ট ডিজঅনার হার। সে তোমার জন্মদাতা মা, যার রক্ত তোমার ধমনীতে, যতক্ষণ মতো তোমার ধমনী থেকে রক্ত ফেলে দিতে পারবে না, তোমার মাকে কখনো ডিসরেসপেক্ট করো না, কখনোই উচিত না। বাট তোমাদের ইচ্ছা। তারা কিন্তু যোগাযোগ প্রথম দিকে একদম করতোই না, পরবর্তীতে তারা যখন যোগাযোগ শুরু করলো তখন আমার সম্পর্কে দিকে ফাটা লাগলো। আমি যখন আমার প্রথম ওয়াইফকে বিয়ে করলাম তখন কিন্তু আমি আমার বাবা মার কাছ থেকে অনেকটা দূরে সরে গেলাম, আমার বাবা মাকে আমি হারালাম। সেকেন্ড টাইম যখন বিয়ে করলাম তখন কিন্তু আমি আমার সন্তানদের হারালাম। কি প্রিয় ভাই, আমার বড় মেয়ে যখন আমেরিকাতে থাকে, 2 বছর আমি কোনোদিন মুরগি খাইনি, বিকজ ওর মুরগির রান পছন্দর। আমি মুরগি খাই নাই। 2014 সালের পরে মেয়েরা যখন মানে চলে গেল তার মার কাছে, একেবারে যায় নাই, মানে এখানেও তো রুম আছে, এখানেও থাকে ওখানেও থাকে, ওখানে যে বাসাটায় থাকে, এখানে আপনি একটু বলে রাখি, ওই বাসাটা আমি 2008-এ কিনি, বাবার রোডের ফ্ল্যাটটা। যখন আমি কিনি, ফ্ল্যাটটা কিনছি আমার ওয়াইফের নামে। আমি আমার ওয়াইফকে বলেছিলাম, দেখো মেয়েদের নাকি বাড়ি থাকে না, প্রথমত বাবার বাড়ি, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি, শ্বশুর মারা গেলে স্বামীর কাছে থাকে, স্বামী মারা গেলে ছেলের কাছে থাকে বা মেয়ের কাছে থাকে। তার পরিচিতি হয় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি অথবা ছেলের বাড়ি। আমি তোমাকে বাড়িটা করে দিলাম, আমি যদি কোনোদিন নাও থাকি, তোমার জামাই যেন এসে বলতে না পারে যে ওই খালি ঘরটায় আম্মু বসে আছে কেন, আম্মু বসে যেয়ে থাকলেই তো হয়, বসে তো ভালো বাড়ি আছে, আর আমরা ওই ঘরটা মাস্টারদের পড়ানোর জন্য রাখতে পারি। তো বাড়িটা তোমার নামে দিলে তোমাকে আর বাইক করতে পারবে না, আমি তো নাও থাকতে পারি, ঠিক আছে? আমার মেয়েরা ওইখানে থাকে, আই হ্যাভ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এরপর আমি কলাবাগানে একটা ফ্ল্যাট কিনলাম। কলাবাগানের ফ্ল্যাটটা কিনতাম দুজনের নামে, অর্ধেক ওর নামে অর্ধেক আমার নামে। এরপরে যা কিছুই করি 2011 সাল পর্যন্ত ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো দুজনের নামে ছিল, কারণ আমি মারা গেলে মেজরিটি শেয়ার অংশ হবে আমার মেয়েরা, আমার ওয়াইফ পাবে সবচেয়ে কম। আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আমি মারা গেলে এনি ওয়ান অফ দ্য সার্ভাইভাল ক্যান উইথড্র দ্য মানি, আমার মেয়ের উপর ডিপেন্ডেন্ট করতে হবে না। সেই জন্য আমি আপনাকে সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবো। 2011 সাল পর্যন্ত যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সবগুলো ডুয়েল সাইন, মানে ডুয়েল অ্যাকাউন্ট কিন্তু একজনের সাইনে, আইদার আমার অর ওয়াইফ লেখা থাকতো, সাইনিংয়ের জায়গায় বলা থাকতো এনি ওয়ান অফ দ্য সার্ভাইভাল, আইদার সে অথবা আমি, যাতে মেয়ের উপর ডিপেন্ড হইতে না হয়। একটু, কারণ ওটা তো আমার ভালোবাসার স্বপ্ন ছিল, তার সাথে 28 বছর সংসার করেছি। আশ্চর্য হয়ে যাবেন, এই 28 বছরের কোনোদিন তার সাথে আমার সাথে ঝগড়া হয়নি। আমার মেয়েরা ওকে ডাকে মাম, আমাকে ডাকে বাবা, মানে অপোজিট, একটা ইংলিশ নাম একটা বাবা নাম, আমাকে বাবা ডাকে, এবং আমার মেয়ের হলো আমার বেস্ট ফ্রেন্ড। 2014 সালের পরে আমি প্লেটে আম নিয়ে দুধ, পাউডার দুধ দিয়ে আর ভাত মাখাইয়া চামচ দিয়ে 2 মেখে খাওয়া দিতাম, আর আমি খেতাম। 14 সালের পরে আমি 2022 সাল আজ পর্যন্ত আর আম দুধ কখনো মেখে খাই না। কেন? বিকজ আমার মেয়েরা আমার কাছে নাই, আমি ওদের খাওয়াইতে পারি না, আমিও খাই না। ভাই, জীবনে অনেক ভালো কিছু করা যায়, অনেক সম্পত্তির মালিক হওয়া যায়। একটা গল্প বলি আপনাকে। আমি যখন 79-তে যখন এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষার পর 3 মাস সময় থাকে, আমি তখন খুব নাটক শুনতাম, ঢাকা, খুলনা, চিটাগাং, ইন্ডিয়া। সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন নাটক থাকতো, প্রতিদিন শুনতাম। একটা নাটকের কথা বলি, ইন্ডিয়ার একটা নাটক। আর তখনকার নাটকগুলো এত বাস্তব ছিল, আপনি শব্দ শুনে বুঝতে পারতেন এখন বৃষ্টি হচ্ছে, শব্দ শুনে বুঝতে পারতেন এখন সকাল হচ্ছে। এখনকার টিভি দেখে যে বুঝতে পারেন সকাল হয়েছে, পাখি উড়ে যায়, তখন কিন্তু টিভির শব্দ আপনাকে বলে দিত এখন সকাল হচ্ছে। আপনি চোখ বন্ধ করে শুনলে আপনি শব্দ এবং ছবি দুটোই দেখতে পেতেন। 79 সালে একটা নাটক দেখতেছিলাম, আমি শুনতেছিলাম, এক ব্যবসায়ী ছেলে, সে একটা মেয়েকে বিয়ে করলো, একটু বেশি বয়সে বিয়ে করলো। ছেলেটার বাবা নেই, বাবা মারা যাওয়ার পরে ছেলেটা খুব ভালো ছাত্র ছিল, মায়ের সংসার আর ব্যবসা করতে যেয়ে লেখাপড়া করতে পারে নাই, সেটা শিক্ষিত মেয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে মেয়েটাকে আরও পড়াচ্ছিল, আর মেয়ে চাচ্ছিল বাচ্চা হোক, আর ছেলে চাচ্ছিল ও শিখুক আগে। ওকে লন্ডনে পাঠাইছে লেখাপড়া করতে, বিলেতে, তখন তো নাটকে বলতো বিলেতে। বিলেতে যায় ওই মেয়েটা ওকে ভুল বুঝছে, ভাবছিল ও মনে হয় সন্তান নিতে চায় না। সে লন্ডনে যখন, বিলেতে যখন পিএইচডি করতেছিল, ডক্টরেট করতেছিল, সে ওইখানে একটা ছেলের সাথে অ্যাফেয়ার হইলো। এই ছেলেটা সহ গ্রামের বাড়িতে আসলো,
যে এই শেষবার গুটাই চলে যাবে, আর আসবে না। এসে ছেলেকে বলে কি যে আমি ওখানে যাব, আমাদের ওই যে সার্টিফিকেট সেরিমনি কনভোকেশন হবে, তো টিকিট করে দিছে। ছেলেটা কিন্তু বুঝতে পারছে যে ওই পাশের বাড়ির যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক, সেই ছেলেটার সাথে ও যাচ্ছে, ও কিন্তু আর ফিরবে না। রাতের বেলা যখন এয়ারপোর্টে নামাইতে যাবে তখন বৃষ্টি হচ্ছিল, শব্দ শুনে বোঝাচ্ছে বৃষ্টি হচ্ছিল। ছেলেটা বলতেছে ওর ওয়াইফকে, এই তুমি তো এয়ারপোর্টে যাবা, ওই পাশের বাড়ির নিখিলকেও নিয়ে যাই, ইন্ডিয়ান অরব কিন্তু। হ্যাঁ নিতে পারো, ও তো গাড়িটাই নেই, আমরা নামাই দিলাম। আসলে কিন্তু ওরাই কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওরাই আর আসবে না ফিরে। ছেলেটা বুঝতে পেরেছে। ছেলেটা ওকে এয়ারপোর্টে ড্রপ করে যখন বাসায় ফিরছে, তখন ভোর হয়ে গেছে, ভোরের সাউন্ড, পাখির শব্দ। ছেলে বাগানে ঢুকছে, বাগানে ঢুকে সব ফুলগুলো ছিঁড়ে ফেলতেছে। ওর মা তখন জানলা দিয়ে তাকাচ্ছে, পর্দা ফাঁক করে বলতেছিল, খোকা ফুলগুলো ছিঁড়ে ফেলছিস যে? খোকা বলছিল, মা রোদের আলোয় যদি ফুলের পাপড়িগুলো শুকিয়ে যায়। 19 সনের সেই কথাটা আমার জীবনে রোদ ছিল। আমি রোদের জন্য বেঁচেছিলাম, আমার ঐশ্বর্য ছিল, আমার সম্পত্তি ছিল, আমার টাকা পয়সা ইনকাম করার সুযোগ হয়েছিল, জীবনে অনেক কিছু হয়েছে আমার, কিন্তু আমার ফুলগুলো রোদের আলোয় শুকিয়ে গেছে কি ব্রিয়ে পাই। আপনার মেয়ে দুটো এখন কোথায় আছে? বড়টা ও কানাডা চলে গেছে, আমি আর ছোট মেয়ে ঢাকায় ফিরে আসছি। ও কানাডা থেকে পিআর নিয়ে ঢাকাতে আসছে 2020-এর জানুয়ারিতে। গত সেপ্টেম্বরে চলে গেছে, এখন টরন্টোতে আছে। আপনার ছোট মেয়েটা কোথায় এখন? আচ্ছা, এখন ছোট মেয়েটা ওই যে মালয়েশিয়া থেকে করে বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে সে সেভ দ্য চিলড্রেনের চাকরি নিল। সেভ দ্য চিলড্রেনের চাকরি করা অবস্থায় আইউবি থেকে মাস্টার্স করেছে। মাস্টার্স করে সে কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে। সো আপনার এই দুই মেয়ের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? মানে 100% এখনো সম্পর্ক আছে, 100% কিন্তু ওই একসাথে থাকাটা হয় না আর? হ্যাঁ, আসে, থাকে এখানে, কিন্তু ওই ইটা আর হয় না, মানে সেই আগের মতো। মানে এটা মনে করে যে বাবার বাসায় যে থেকে আসলাম আর কি, এরকম। What about your second life? সেকেন্ড লাইফে এখানে যেটা হলো, সেখানে আমার কোনো ইস্যু আসে নাই, কোনো বাচ্চা টাচ্চা হয়নি, আমার কোনো প্রতিবন্ধকতাও ছিল না, আল্লাহর তরফ থেকে হয়তো আল্লাহ দেননি। এখানে আপনার যে ব্যক্তি জীবনটা আপনি এখানে পোর্ট্রে করেছেন, আমি একদম টু বি অনেস্ট বলি, আপনার গল্পটা যে জায়গাটায় দাঁড়িয়েছিল, আমার ইন্টেনশন ছিল যে আমি ব্যক্তিগত জীবনটা ফেলে দিব। আপনি বলতে থাকেন, আপনাকে আমি থামাইনি, জি, ফেলে দিব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ফেলার মতো না, এটা ইম্পর্টেন্ট। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একজন উপস্থাপক হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর বা প্রোডাকশনের জায়গা থেকে, যাই বলি না কেন। সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে উনি ওনার ব্যক্তি জীবনটাকে যেভাবে এখানে উপস্থাপন করেছেন, এই যে নিজের স্ত্রী, বাচ্চা কাচ্চা, উনি কারো বিরুদ্ধে কিন্তু কোনো কমপ্লেইন করেননি এখানে। প্রথম কথা হচ্ছে এটা ওনার যে বর্ণনা, সেই বর্ণনার জায়গাটা থেকে উনি ওনার জীবনে ঘটে যাওয়া বিষয় হিসেবে এখানে উপস্থাপন করেছেন। এবং ওনার যে আত্মোপলব্ধি বা ওনার যেই অনুভূতিটা এত ঘটনার মধ্য দিয়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে কাউকে হার্ট করিনি, কাউকে রেসপেক্ট করিনি, কাউকে অসম্মান করিনি। এবং ওনার প্রথম স্ত্রীর কথা এসছে বা ওনার সন্তানদের কথা এসছে, তাদের পরিচয়টা আমরা এখানে রিভিল করিনি। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণে ডিটাচমেন্টটা এসছে, সেটাকে আমরা বড় করে দেখতে চাই না, বাট ডিটাচমেন্ট যা হয়েছে এটাই সত্য। আমার লাইফ থেকে সরে গেছে, ওই যে বললাম এক্স্যাক্টলি, আমার লাইফে রোদ ছিল এবং পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে। এক্স্যাক্টলি, আপনি খুব চমৎকার করে বলেছেন। আমি আপনার এই গল্পটা কেন আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে, আপনি আমার সঙ্গে সেই অনেক আগে থেকে ইমেইল দিয়ে যোগাযোগ করেছেন 2020 সালে, 2020 মার্চ। আপনারা দেখেন একটা জিনিস, কতদিন ধরে উনি আমাকে ট্র্যাক করেছে, কতদিন ধরে আমি ওনার সঙ্গে কথা বলেছি। এবং তখন কি আপনি দেশের বাইরে ছিলেন? যখন তখন দেশে ছিলেন? আমি 2000 ফেব্রুয়ারিতে আমেরিকাতে চলে আসছি লাস্ট। ওকে, তো 2020 সালের মার্চে, আর আমরা আজকে রেকর্ড করছি 2022 সালের মে মাসের শেষের দিকে। সো বুঝতেই পারছেন যে প্রায় 2 বছর ধরে ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, এবং উনি আমার অনুষ্ঠানগুলো দেখেন। উনি আজকে এখানে আসলেন এবং মন খুলে মনের কথাগুলো বললেন। আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানে গল্পটা আপনি কেন বললেন আজকে এই লাখ লাখ মানুষের সামনে, সবার সামনে? মূলত দুটা কারণ। প্রথমতটা হলো, মানে স্ট্রাগলটা শুরু করেছি when I was in a ক্লাস 5, এবং আমি আমার লেখাপড়া, আমি ডিপ্লোমা করেছি 1984 সালে, কিন্তু আমি বিবিএ করেছি 2009 সালে, এবং আমি মাস্টার্স এখনও করছি ব্রাকে, EMBA যেটাকে শেষ করতে 2014 শুরু করেছি, এখন শেষ করে আমি ইচ্ছা করে করি না যে এটা করে আমি পিএইচডিটা করে থাকবো যদি বেঁচে থাকি আর কি। তো মানুষকে
যারা সমাজে অল্পতেই ভেঙে পড়ে, আই ওয়ান্ট টু টেল দেম দ্যাটস ডোন্ট ডু ইট, গো হ্যাড, গড ইজ দেয়ার, এবং আল্লাহ তোমাকে সাপোর্ট করবেন, উনি কথা দিয়েছেন। যে জাতি নিজের ভাগ্য সচেষ্ট হন না ততক্ষণ তাদের ভাগ্য পরিবর্তন করে না। দিস ইজ মেসেজ নাম্বার 1. মেসেজ নাম্বার 2, lot of people can come to your life and can make your life miserable. Reform yourself. Reform yourself. Every আঘাত আসবে তখন যদি সেটার ভিতরে, যেমন বডি ইমিউনাইজেশন দিয়ে রোগ প্রতিরোধ করে, ভিতরে যদি আপনার ক্ষমতা থাকে, আপনাকে রিফর্ম করতে পারবেন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। আমি নামাজ পড়ে, এশার নামাজে, ফজর নামাজে 2 বেলা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে ততদিনই বাঁচাই রাখবা আমি যতদিন কর্মক্ষম থাকবো, আমি যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না হই। নাম্বার 1. নাম্বার 2, আমি যে 40 বছর গার্মেন্টসে যেটা শিখেছি, এই মার্চেন্ডাইজিংটার উপরে আমি একটা কোর্স করতে চাই। আমার অলরেডি একটা কোর্স ডেভেলপ হয়ে গেছে। ইকোনমিক্যালি আপনি সাকসেসফুল একজন মানুষ, আপনার জীবনে আর্নিং বলেন, অভিজ্ঞতা বলেন, একটা মানুষের জীবনে সবচেয়ে বড় অ্যাসেট কি? তার অভিজ্ঞতা। আমি ভাবে এই জিনিসটাকে দেখতে চাই। তা আমি জীবনে সব কিছুই পেয়েছি এবং তার অনেক কিছুই হারিয়েছি। বাংলাদেশের জন্য স্বাধীনতার যুদ্ধে কিছু লোক যুদ্ধ করেছে, কিছু লোক জীবন দিয়েছে। এটাকে আমি যদি সংক্ষেপে বলতে চাই, সবাই দিয়েছে অনেকেই দিয়েছে সব। মানে যারা জীবন দিল তারা কিন্তু সব দিয়েছে, তার কিছু দিতে বাকি নেই। আমি মনে করি আমি হয়তো অনেক দিয়েছি, কিন্তু সব তো দিতে পারলাম না। এত চমৎকার একটা সময় কাটবে 2-2.5 ঘন্টা আমি আসলে চিন্তা করি নাই। থ্যাংক ইউ। ইটস আ বিউটিফুল স্টোরি।